এমসিকিউ প্রশ্নের ফাইনাল সাজেশন। এই যে কয়েকটি কোশ্চেন দেওয়া আছে সেই কয়েকটি কোশ্চেনের মধ্যে কিন্তু আসবেই, তাই তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটি প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে যুক্তি। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে অবরোহ যুক্তি। বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে সত্য। বৈধতার প্রশ্নটি জড়িত হল যুক্তির আকারের সঙ্গে। বৈধতার প্রশ্নটি জড়িত হল যুক্তির আকারের সঙ্গে। হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে সিদ্ধান্ত। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়। একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা সম্ভাব্য। একটি বচন সর্বদা সত্য মিথ্যা। ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলে যুক্তি। বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল অবরোহ যুক্তির সঙ্গে। লোগোস শব্দটির অর্থ হল চিন্তা। বৈধতা বা অবৈধতার প্রশ্নটি ড্যাশ এর সাথে যুক্ত অবরোহ যুক্তি। বৈধ অবরোহ যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে সত্য। যে যুক্তিগত আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে মিশ্রিত হয় তাকে বলে অবরোহ যুক্তি। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়। যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি হবে বৈধ। বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, এ কথা সত্য। বৈধতার প্রশ্নটি জড়িত হলো যুক্তির আকারের সঙ্গে। যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কী হবে? যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি অবশ্যই বৈধ হবে। একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা সম্ভাব্য হয়। অবরোহ যুক্তিবিজ্ঞান একটি আকারনিষ্ঠ শাস্ত্র। সকল কুকুর হয় বিড়াল, সকল পাখি হয় কুকুর, সকল পাখি হয় বিড়াল, যুক্তিটি হবে বৈধ। আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল চারটি। এ বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হল উদ্দেশ্য পদ। উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয়। ই বচনে ড্যাশ বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য। ও বচনে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই অব্যাপ্য হয়। আই বচনে একটি বচন সর্বদা সত্য মিথ্যা হয়। একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ চারটি। যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো ও। উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় বিশেষ বচনে। প্রতিটি নয়ার্থক বচনে ড্যাশ পদ অবশ্যই ব্যাপ্য হয়। বিধেয় পদ। একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল তিনটি। শর্ত অনুযায়ী বচন দুই প্রকার, প্রাকল্পিক ও বৈকল্পিক বচন। এখন ১৩ নম্বর প্রশ্ন আগে ছিল, ১৪ নম্বর প্রশ্ন আগে ছিল, তারপর হচ্ছে ১৫ নম্বর প্রশ্ন আগে ছিল। এখন আমরা চলে যাব ১৬ নম্বর প্রশ্ন। সম্বন্ধ অনুযায়ী বচন দু প্রকার, যথা সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট আই এবং ও বচন হল পরস্পরের অধীন বিপরীত বিরোধী। যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটির সত্যমূল্য হবে মিথ্যা। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনের সত্যমূল্য হবে মিথ্যা। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে এই। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলে অধীন বিপরীত বিরোধিতা। যদি ই বচন মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত আই বচনের সত্যমূল্য হবে সত্য। বচনের বিরোধানুমান হল এক প্রকার অমাধ্যম অনুমান। অধীন বিপরীত বিরোধিতা হয় আই এবং ও বচনের মধ্যে। যদি ই বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত এ সত্যমূল্য হবে সংশয়াত্মক বা অনিশ্চিত। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলে বিপরীত বিরোধিতা। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে
সামান্য বচনটির সত্যমূল্য হবে অনিশ্চিত। বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ নয়ার্থক বচনের সত্যমূল্য হবে মিথ্যা। বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। এটি আগেই ছিল। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে। আয় ও এ বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয়যুক্ত ও বচনের সত্যমূল্য হবে মিথ্যা। এ ও মূর্তিটি বৈধ হয় দ্বিতীয় সংস্থানে পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তা হল সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে সিদ্ধান্ত। ফেসাপো মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে। ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হলো হেতুপদ। তারপর নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয়স্থানে থাকে তাকে বলে সাধ্যপদ। নিরপেক্ষ ন্যায়ের এমন মূর্তি যেখানে মধ্যপদ উভয় আশ্রয় বাক্যে বিধেয়স্থানে অধিকার করে সেটি হলো দ্বিতীয় মূর্তি। এটা সংস্থান থাকলে ভালো হতো, যদি সংস্থান থাকবে তোমাদের পরীক্ষায়। কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্ত পক্ষপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে অবৈধ পক্ষদোষ হয়। ডিমারিস মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে। নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো 4, পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া। এটা আছে এর আগে। তারপর ফেরিসন মূর্তি বৈধ হয় তৃতীয় সংস্থানে। যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হল তৃতীয় সংস্থান। নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা হল 5টি। ডিমারিস মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে, এটিও আগেও ছিল। তারপর পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া, এটা ছিল আগেই। একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে আশ্রয় বাক্য থাকে একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে আশ্রয় বাক্য থাকে 2টি। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হল পূর্বক ও অনুক। পি অথবা কিউ, নেগেশন পি, সুতরাং কিউ। এই যুক্তির আকারটি হল ডিএস। যদি পি তবে কিউ, কিউ নয় বা নয় কিউ নয় সুতরাং নয় পি, এরকম থাকা উচিত ছিল। এই বৈধ যুক্তির আকারটির নাম এমটি। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি প্রাকল্পিক বচন, প্রধান আশ্রয় বাক্যটি। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় সেটা হচ্ছে নিরপেক্ষ বচন। যদি পি অথবা কিউ নয়, পি সুতরাং কিউ নয়, এটি হচ্ছে এমপি। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন, প্রধান আশ্রয় বাক্য? হয় পি না হয় কিউ, একটি বৈকল্পিক বচন। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ হলো 2টি, পূর্বক ও অনুক। পি অথবা কিউ, এটা আগে ছিল। যদি পি তাহলে কিউ, কিউ নয় পি নয়, এটাও আগে ছিল এমটি। বৈকল্পিক ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন, প্রধান আশ্রয় বাক্য? যদিও এই সেটটি তোমাদের করে দেখতে হবে, তারপরে আমি বলে দিচ্ছি। দেখো, সকল অএস হয় পি, বচনটির বুলীয় ভাষ্য হলো অপশন ডি হবে এস বার পি বার ইকুয়াল টু 0। তারপর কোনো শিক্ষক নয় অশিক্ষিত, বচনটির ভেনচিত্র হবে, এটা অপশন হবে ডি। এখানে দেখো হবে বুলীয় রূপটা কীভাবে বলে দিচ্ছি, এস পি বার। তারপর সকল অসৈনিক হয় কবি, এটা হবে ভেনচিত্র, অপশন ডি। কোনো অএস নয় পি, এটাও হবে অপশন ডি। তারপর কোনো অছাত্র হয় অকবি, এটাও হবে অপশন ডি। তারপর কোনো অএস নয় অপি, এটা হবে অপশন সি। তারপর অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র হবে বি। তারপর কোনো অএস হয় পি, এটা হবে এস বার পি, এস বার পি, ডি।
তারপর সকল অএস হয় অপি, এটা হবে এস বার পি। দেখো কোথায় আছে, বি, অপশন বি। কোনো কোনো ছাত্র নয় অকবি, এটা অপশন হবে বি। তো তারপরেও বলছি এগুলো কিন্তু তোমাদের করে দেখতে হবে। যদি তোমাদের এই ক্লাসটি বা ভেনচিত্রের ক্লাস খুব ভালোভাবে করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি করিয়ে দেব। পি ডট পি এই বচনাকারটি আপতিক বা অনির্দিষ্টমান। যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি পি সত্য ও কিউ মিথ্যা হয়। কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে অঙ্গবচন ও যোজকের উপর। পি ভেল নেগেশন পি শতসত্য। যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা তাকে বলে শতমিথ্যা। পি সত্য হলে পি ভেল নেগেশন কিউ সত্য। যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ এর মান হবে সত্য। যে যৌগিক বচনের সত্য সারণীর কতগুলি নিবেশন সত্য এবং কতগুলি মিথ্যা হয় সেই বচনটি হবে আপতিক বা অনির্দিষ্টমান। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। যেহেতু এখানে অপশন পর্যবেক্ষণ রয়েছে তাই পর্যবেক্ষণ হবে। আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো সামান্য সংশ্লেষক বচন। উপমা যুক্তির সিদ্ধান্তে সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ, অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো বৈজ্ঞানিক আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়। আরোহ অনুমানের আকারগত বৃদ্ধি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উন্নীত হওয়াই হলো আরোহ অনুমান, একথা বলেছেন জয়েস। আমরা এক বিশেষ সত্য থেকে আরেক বিশেষ সত্য উপনীত হই যে আরোহ যুক্তিতে, তার নাম হলো উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান। বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলেও অবরোহ যুক্তির সঙ্গে। আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো সামান্যীকরণ আমরা বলতে পারি, আরোহমূলক লাভও বলতে পারি। এখানে আরোহমূলক লাভ বলাটাই শ্রেয়। তারপর লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন বেকন। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন? সামান্য সংশ্লেষক বচন। আরোহ যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য হয়। সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি? উপমা। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি পর্যবেক্ষণ ও পরীক্ষণ। আরোহ যুক্তির বৈশিষ্ট্য সূচক একটি ধর্ম হলো এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো মন্দ উপমা যুক্তি। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ আলোচনা বলেছেন বেকন। আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ, এর আগেই ছিল। যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান দুই প্রকার। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটি, অবৈজ্ঞানিক আরোহ অনুমান। উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। বহুকারণবাদের একজন সমর্থক হলেন মিল। অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, এটি হচ্ছে আবশ্যিক শর্ত। ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত, এর অর্থ হলো ক ঘটলে খ ঘটবে। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ, এটি হচ্ছে ভেজা কাঠে অগ্নিসংযোগ, তো এটা হবে আবশ্যিক পর্যাপ্ত শর্ত বা পর্যাপ্ত আবশ্যিক শর্ত। শক্তির অবিনশ্বরতার সূত্রটি কারণের পরিমাণগত লক্ষণ। মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়, সহপরিবর্তন পদ্ধতি। কারণ হলো শর্তের সমষ্টি। বহু কারণবাদকে সমর্থন করেন মিল ও বেইন, তো এখানে বেইন আছে, বেইন হবে। ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, এটা ক না ঘটলে খ ঘটবে না, বা ক নয় খ নয়, এটা হবে। ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত, ক নয় খ নয়। গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরীণ অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, একথা বলেছেন কার্বেত্রিট। কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেছেন আয়াম কপি। অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ আবশ্যিক শর্ত। শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান, একথা বলেন কার্বেত্রিট। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ আবশ্যিক পর্যাপ্ত শর্ত বা পর্যাপ্ত আবশ্যিক শর্ত, এটাই হবে। তারপর ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত, এর আগে ছিল বস্তুর অবিনশ্বরতার সূত্র, এর আগে ছিল পরিমাণগত লক্ষণ। এক কারণবাদকে সমর্থন করেন কপি। ড্যাশের মতে কারণ হলো সদর্থক ও অনর্থক শর্তের সমষ্টি, একথা বলেন মিল।
দ্বৈত অন্বয় পদ্ধতি হলো অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহাবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হলো সহপরিবর্তন পদ্ধতি। মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়। সহপরিবর্তন পদ্ধতি। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হলো অন্বয় পদ্ধতি। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে যে মিলের পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো অন্বয় পদ্ধতি। মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো ব্যতিরেকী পদ্ধতি। মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় ব্যতিরেকী পদ্ধতি। মিলের যে আরোহ পদ্ধতি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো অন্বয় পদ্ধতি। মিলের সাংকেতিক দৃষ্টান্তর ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো অন্বয় পদ্ধতি। দ্বৈত অন্বয় পদ্ধতিটি হলো যুগ্ম পদ্ধতি বা অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়, সেটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন জন স্টুয়ার্ট মিল। মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নয়ার্থক দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, সুতরাং বৃষ্টি হবে, এখানে অন্বয় পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। যে নোটসগুলি দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যেই কিন্তু আসবে, তাই তোমরা একটি কোশ্চেনেও ছেড়ে যাবে না। আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট করবে। অসংখ্য ধন্যবাদ।